আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব 16। আমি চোখে ঝাপসা দেখছিলাম। আমি বললাম, আমি কিছু দেখতে পাচ্ছি না। একজন দু চোখ মুছিয়ে দিল। বেস্ট গোলকিপার পুরস্কার পাই, 2000 টাকা দেয়। অনেক হাততালি পাই। আমি হাঁটতে পারছিলাম না। রাতে খাওয়া দাওয়া অনুষ্ঠানে আসতে পারিনি। রাতে আমার জন্য ভাত, ডাল, সবজি, মাছ, মাংস বড় গামলা করে বাড়িতে পাঠায়। বাড়ির সবাই একসাথে খেয়েছিলাম। পরের দিন ক্লাবের প্রেসিডেন্ট দেবনারায়ণ রায়চৌধুরীবাবু 1 বস্তা চাল, আলু, ডাল, তেল, মশলা সঙ্গে একটা বড় কাতলা মাছ দিয়ে বলেছিল, গায়ে জোর বাড়া। সেই দিন আমার মা, দিদি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। ছোটবেলায় গাছে ভালো উঠতে পারতাম। কারুর গাছে পেয়ারা, বেল, নারকেল, লেবু পেড়ে দিতাম, তার জন্য কিছু ফল দিত। গাছের শুকনো কাঠ বিনা পয়সা দিত। ওই একদিন টুর্নামেন্ট ভালোভাবে খেলার জন্য পাড়ার লোকজন, এমনকি হাটে সবজি বিক্রেতাও আমাকে ভালোবাসত। একটা সবজি কিনলে আরও একটা কিছু দিয়ে দিত। বলতো, না বলো না, তোমার খেলা আজও আমার স্বপ্নের মতন চোখে ভাসে। আহা, কি ডাইভ দিয়ে বলগুলো ধরছিলে। পড়াশোনাতে আমি ছিলাম অষ্টলম্বা। ক্লাসরুমে একেবারে প্রথম বেঞ্চে বসতাম, মানে পিছন থেকে গোনা শুরু করলে শেষের বেঞ্চটাই তো প্রথম হয়। প্রথম বছর ফেল করলাম। দ্বিতীয় বছর ফেল মানে বাবার সঙ্গে কাজ করতে যেতে হবে। একদিন হঠাৎ করে এক মানুষরূপী ঈশ্বরের দেখা পেলাম। আমাদের গোপাল ঠাকুরের একটা দাদা ছিল, নাম বলরাম। এই মানুষ ঈশ্বর আমার ক্লাসে আমার পাশে সেই লাস্ট বেঞ্চে এসে বসলো। টিফিন হলে প্রতিদিন মাঠে ফ্রিতে হাওয়া খেয়ে পেট ভরাতাম। সেই দিন প্রথম ঘি ভাজা পরোটা আর তরকারি খেলাম। লজ্জা না পেয়ে বললাম, কালকে পরোটা, আলু ভাজা আর একটু আচার নিয়ে আসবি গুরু। মা অন্নপূর্ণা বুঝতে পারে তার এই সন্তানের জন্য একটু বেশি লাগবে, তাই আমার জন্য 4টে পরোটা, আলু ভাজা আর আচার পাঠায়। খেতে বসে দিদির কথা মনে পড়ল। বললাম, গুরু, পেট ব্যথা করছে, এই টিফিন বক্সটা আমি বাড়ি নিয়ে যাব। কয়েকটা দিন যেতেই বুঝলাম গুরু আমার পাশে বসার ছেলে না। সাহেবের মতন ইংরাজি গড়গড় করে বলতে পারে। স্যার বলে, ফার্স্ট বেঞ্চে বসো। গুরু জেদ ধরল, ফার্স্ট হলে তবেই যাব। একদিন এই গুরু সব বন্ধুদের সামনে আমায় ভীষণ অপমান করলো। বুঝলাম এটা ভালো বন্ধু নয়, আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ফুটবল খেলায় আমাকে দাঁড় করিয়ে গোল দেবে, গোপালকে চ্যালেঞ্জ করে। সত্যি মানুষরূপী ঈশ্বর আমাকে হারিয়ে দিল। আমাকে নিয়ে গেল বাড়িতে, বাড়ির কাজ করানোর জন্য, কারণ বিনা পয়সায় কাজের লোক পেয়েছে। গুরুর বাড়ি যেতেই দরজা খুলে আমার সামনে দাঁড়ালো মা অন্নপূর্ণা। আমাকে কাছে টেনে নিল। আমি একটা গর্ধ বোকা। মা অন্নপূর্ণাকে বললাম, তোমার ছেলেকে আমি ঘুষি মেরে দাঁত ফেলে দেব। মা অন্নপূর্ণা বলল, বেশ তো, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের দাঁত ফেলবি। কত রকম রান্না করেছে। আমি বললাম, এত রকম রান্না আমি খেতে পারবো না। মা অন্নপূর্ণা বলে, গোপাল, আজ আমাদের বাড়িতে আসবি, তাই এত রকম রান্না করেছি। আমি বললাম, তুমি জানলে কি করে? মা অন্নপূর্ণা বলে, কালকে কে যেন বলল গোপাল আসবে। মা অন্নপূর্ণা বলে, আমি বললাম, যদি গোপাল না আসে তাহলে আমার রান্না নষ্ট হয়ে যাবে। সে বলল, কাল গোপাল যদি না আসে তাহলে গোপালের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চমকে উঠলাম। তার মানে আমাকে ভালো করার জন্যই এত অপমান করেছে? যে বন্ধু আমাকে এত ভালোবাসে তাকে শত্রু ভাবছিলাম।
আমি চেয়ার থেকে উঠে মা অন্নপূর্ণার পা ধরে অনেক কেঁদেছি। ঈশ্বররূপী বন্ধু আমাকে জড়িয়ে ধরে। জানেন, আমরা প্রত্যেকে জীবনে কম বেশি ভুল করি। ঈশ্বররূপী মানুষকে না চিনতে পেরে ভুল করে শয়তান মনে করি, আর শয়তানরূপী মানুষকে ভুল করে ঈশ্বর মনে করে এগিয়ে যাই। আস্তে আস্তে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। গুরুর আইটি কোম্পানিতে আমার উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে দেয়। এখন আমি মোটা টাকার স্যালারিতে এখানে সবকিছুর দায়িত্বে আছি। আমাদের আশেপাশের এলাকায় বেকার সমস্যা নেই বললেই হবে। একটা চ্যারিটি আছে, আমিও যুক্ত। একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমরাই চালাই। গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়ানো হয়। একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ফ্রিতে সেবা করা হয়। একটা রান্নাঘর আছে, নাম মা অন্নপূর্ণা রান্নাঘর। এখানে 30 জন মহিলা রান্না করে। কর্পোরেট অফিসে খাবার যায়, তার মধ্যে 50টা বাচ্চাকে প্রতিদিন বিনা পয়সা খাওয়ানো হয়। সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমার বন্ধুর উদ্দেশ্য। একটা মানুষের নাম না বললে এটা অসম্পূর্ণ থাকবে। তিনি হলেন আমাদের সবার ঠাকুমা, কাননবালা দেবী চক্রবর্তী। এই উদ্যোগের সঙ্গে যুক্ত। রিপোর্টার প্রশ্ন করে, স্যার, আপনার সেই ঈশ্বররূপী বন্ধুর নাম আর মা অন্নপূর্ণার নাম পরিচয়টা দিন। গোপাল। ঈশ্বররূপী বন্ধুর নাম মিস্টার রণজয় চক্রবর্তী। রণজয়ের মা আমার মাসিমণি অনন্যা চক্রবর্তী, মা অন্নপূর্ণা। রিপোর্টার, স্যার, মিস্টার রণজয় স্যারকে কেনা চেনে, দেশের জন্য ওনার অবদান অনেক। পরের দিন সকালে নিউজ পেপারে এই আর্টিকেলটা ছাপা হয়। এটা পড়ার পর রাজ্যের সাধারণ মানুষের মধ্যে গোপালের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার প্রচার হয়। আজ দেবনারায়ণ রায়চৌধুরী সন্ধ্যায় রণজয়দের বাড়িতে যায়। অনন্যা আপ্যায়ন করে বসতে দেয়। বুড়ি ঠাকুমাকে প্রণাম করে বলে, মাসিমা, সুভাষ মিত্রি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ডাকবো কি? ঠাকুমা বলে, হ্যাঁ ডাক। সুভাষ মিত্রি বুড়ি ঠাকুমাকে বলে, মাসিমা, আমায় ক্ষমা করে দিন। বুড়ি ঠাকুমা বলে, যা ক্ষমা করার করে দিয়েছিলাম, কিন্তু ছুটো, গোপালের বাবা গোপালদের কাছে ক্ষমা চা। সুভাষ মিত্রি বলে, গোবিন্দদার কাছে ক্ষমা চেয়েছি, এখন গোপাল আমাকে ক্ষমা করে দাও। অনন্যা বলে, এরা আপনার সন্তানের মতন, আপনাকে এরা ক্ষমা করে দিয়েছে। গোপাল বলে, সুভাষ কাকু, আপনারা পার্টিতে সিনিয়র, সামনেই ভোট, তাই সংগঠনকে মজবুত করুন। রণজয় বলে, আপনার ব্যাপারে অন্তরা মাসিমণির সঙ্গে আলোচনা করে একটা দায়িত্ব দেব। সুভাষ মিত্রি খুশি হয়, হেসে বলে, থ্যাংক ইউ। রণজয়, গোপাল, বুড়ি ঠাকুমা ও অনন্যা দুপুরের খাবার টেবিলে খাচ্ছে। রণজয় বলে, রজত সাহা ভুয়ো নামে 10টা কোম্পানিগুলো ধরা পড়েছে, কিন্তু রজত সাহার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এই মানুষটা ইনকামের জন্য এখন অন্য রাস্তা বার করেছে, তা হলো এবার দমদম বিধানসভার সিটে দাঁড়িয়েছে। রণজয় চুপ করে যায়। গোপাল বলে, গুরু, তুমি কি কিছু ভাবছো? রণজয় বলে, হাসি পাচ্ছে, দমদমে এবার ডাহা হারবে। বুড়ি ঠাকুমা বলে, মুখ পোড়া, এখন থেকে কিভাবে বলতে পারিস? গোপাল বলে, জাদুর কাঠি গুরুর হাতে আছে, তাই গুরুর কথা শেষ কথা। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। আজ বিধানসভার ভোট।
গোপাল আজ ভোর থাকতেই উঠে পড়েছে। রণজয় বলে, গোপাল তোর কোনো টেনশন নেই, তুই জিতবি। বিকালবেলায় রণজয় ল্যাপটপটা নিয়ে বসে। আজ মনে পড়ে যায় রণজয়ের বাবা গৌরববাবুর কথা। বলতো, রণ, তুই তোর মাকে দেখবি। আজ রণজয় সফটওয়্যারে এমন কোনো কাজ নেই তার অজানা। আজ রণজয় একটা জিনিস দেখে অবাক হয়, আজকে জনগণ গোপালকে বেশ ভালোই ও বিশ্বাস করে অনেক ভোট দিয়েছে। গোপাল তাহলে জিতে গেল। গোপাল সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে। ফ্রেশ হয়ে একটা চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। অনন্যা চা নিয়ে আসে। বুড়ি ঠাকুমা রণজয় চা খাচ্ছে। গোপাল চায়ে চুমুক দিয়েছে। অনন্যা বলে, গোপাল বাবা, ভোটের কি খবর? গোপাল বলে, তোমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করো। রণজয় একটু হেসে বলে, গোপাল, তুই তো আজ একটা বড় ভুল করেছিস। গোপাল চায়ের কাপটা হাত থেকে নামিয়ে বলে, কি ভুল গুরু? রণজয় বলে, 1,04,000 ভোটে জিতলি আর আমাদের জন্য মিষ্টি আনলি না। গোপাল বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক সময় পাঠিয়ে দেব, কিন্তু গুরু, ওই বজ্জাত সাহার কি খবর? রণজয় বলে, ওনার কপালে 10,000 ভোট দান করেছি, বাকি বিরোধীদের দিলাম, তাই এবারে দমদম বিধানসভার বিরোধী দল 2 লক্ষেরও বেশি ভোটে জিতবে। 10 দিন পর আজ ভোটের ফলাফল প্রকাশ হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী অন্তরা ব্যানার্জি পার্টি বেশি আসন পেয়ে বিপুল সিটে জয়লাভ করেছে। সবচেয়ে বেশি ভোট পেয়েছে গোপাল রায় রানাঘাট থেকে, 1,04,400টা ভোট পেয়েছে। হেরে যাওয়া সিটগুলোর মধ্যে সবচেয়ে কম মোটে 10,000 ভোট পেয়ে পার্টির বদনাম করেছে মিস্টার রজত সাহা। পার্টির মিটিংয়ে গোপালের নামটা উঠে আসে। রণজয় অভিনন্দন জানায় সিএম অন্তরা ম্যাডামকে, আর এটাও কনফার্ম করে গোপালকে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পদটা ভালো মানাবে। আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। গোপালকে যুব ও ক্রীড়া দপ্তরের পদ দেয়। রণজয় গোপালকে বলে, এবার একটা বড় পার্টি দে গোপাল, পাড়া সবাই আনন্দ করবে। গোপাল বলে, আগে মেসোবাবুকে এই বাড়িতে নিয়ে আসব, তখন সবাই একসাথে আনন্দ করব। বুড়ি ঠাকুমা বলে, মুখ পোড়া, গোপাল ঠিক কথা বলেছে। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।